1933 সালের ইংল্যান্ডে এক শীতের রাতে এক পাঞ্জাবি মুসলিম যুবক নাও অ্যান্ড নেভার নামে একটি প্যামলেটে লিখলেন পাকিস্তান শব্দটি, পরে সেটি হয়ে উঠল পাকিস্তান। ব্রিটিশ ভারতে প্রায়ই হিন্দু ও মুসলিমদের মধ্যে দাঙ্গা লেগেই থাকতো। তাছাড়া হিন্দুরা ইংরেজদের প্রতি বেশি আনুগত্য করত, তাই তারা সরকারি চাকরি বাকরিতে মুসলিমদের তুলনায় বেশি এগিয়ে যায়। রাজনৈতিক নেতাদের বেশিরভাগই ছিল হিন্দু, তাই তারা হিন্দুদের হয়ে প্রতিনিধিত্ব করত। তাছাড়া হিন্দু উচ্চশিক্ষিতরা ভারতের মুসলিমদের বিরুদ্ধে বিভিন্ন বই এবং পত্রিকা লিখে তাদের ধর্ম সংস্কৃতি নিয়ে বিদ্রূপ করত। ব্রিটিশ শাসনের প্রথম দিকে মুসলিমরা ইংরেজি শিক্ষা গ্রহণে অস্বীকৃতি জানালে তারা ভারতের হিন্দুদের থেকে পিছিয়ে পড়ে। পরে দার্শনিক ও কবি আল্লামা ইকবাল, মোহাম্মদ আলী জিন্নাহ এবং বহু বিখ্যাত বাঙালি মুসলিমদের স্বতঃস্ফূর্ত চেষ্টায় 1947 সালের 14ই আগস্ট অবিভক্ত ভারত থেকে পাকিস্তানের জন্ম হয়। কিন্তু যে উদ্দেশ্যে পাকিস্তান তৈরি হয়েছিল সেই উদ্দেশ্য কিছুই পূরণ হয়নি। এখন পাকিস্তান দেখলে মনে হবে একটি ফেল্ড কান্ট্রি। ক্রমবর্ধমান দুর্নীতি, নেতৃত্বের অভাব, অশিক্ষা, অন্ধবিশ্বাস, ব্যর্থ শিক্ষা ব্যবস্থা এই দেশকে বিশ্বের বহু দেশ থেকে পিছিয়ে দিয়েছে। আজ আমরা জানব কেন পাকিস্তান সব দিক থেকে একটা ব্যর্থ দেশে পরিণত হলো। পাকিস্তান তৈরি হওয়ার প্রথম দিন থেকেই এদেশে কোনো ভিশনারি লিডার দেখা যায়নি। 1948 সালের সেপ্টেম্বরে জিন্নাহর মৃত্যু পাকিস্তানকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। মুসলিম লীগ পাকিস্তানের ভিত্তি স্থাপন করেছিল বটে, কিন্তু নিজেদেরকে একটি জাতীয় ও ফেডারেল দল হিসেবে রূপান্তর করতে ব্যর্থ হয়েছিল। তাছাড়া অন্যান্য দলও দেশের জন্য বিকল্প নেতৃত্ব দিতে পারেনি। ফলে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক মডেল গঠন ও দেশে স্থিতিশীলতা আনতে কার্যকরভাবে কাজ করতে পারেনি। 1958 সালে প্রতিরক্ষা মন্ত্রী তথা সেনাপ্রধান আইয়ুব খান পাকিস্তানে সেনা অভ্যুত্থান ঘটান। দেশে মার্শাল ল জারি হয়, সংবিধান বাতিল ঘোষিত হয়। খুব দ্রুত জেনারেল আইয়ুব খান হয়ে ওঠেন পাকিস্তানের প্রধান নিয়ন্ত্রক। 1958 সালে পাকিস্তান তার প্রথম সামরিক অভ্যুত্থানের সাক্ষী হয়। জেনারেল আইয়ুব খান স্থিতিশীলতা এবং উন্নতির প্রতিশ্রুতি দেন। কিছু সময়ের জন্য তা সত্য মনে হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সহযোগিতায় আইয়ুব খানের জামানায় পাকিস্তানের দ্রুত অগ্রগতি শুরু হয়। শিল্পায়ন দ্রুত বৃদ্ধি পায়, শহরগুলো আধুনিক হয়, কিন্তু ভিতরে ভিতরে অসমতা বেড়ে যায়। গ্রামীণ অঞ্চলগুলো সেরকম উন্নত হয় না। 1965 সালে আইয়ুব খান ভারতের সঙ্গে যুদ্ধে জড়ান। সেই যুদ্ধে পাক সেনা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। পাক অর্থনীতিও মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। পাকিস্তান আরও ক্ষতিগ্রস্ত হয় যখন পূর্ব পাকিস্তান মানে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়। 1948 খ্রিস্টাব্দে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ উর্দু ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেন, কিন্তু এই সিদ্ধান্ত তার ভুল ছিল। পাকিস্তানের 56% জনসংখ্যার মাতৃভাষা ছিল বাংলা। পাকিস্তান সরকারের এই পদক্ষেপ পূর্ব বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি বৈষম্য হিসেবে দেখা হতে থাকে। পাকিস্তান সৃষ্টির আগে থেকেই পূর্ব বাংলা অর্থনৈতিকভাবে দুর্বল ছিল। পাকিস্তান শাসন আমলে এই অনগ্রসরতা আরও বৃদ্ধি পায়। তৎকালীন কেন্দ্র সরকারের ইচ্ছাকৃত রাষ্ট্রীয় বৈষম্যই কেবলমাত্র এর পিছনে দায়ী ছিল না। পাকিস্তান নেতাদের মধ্যে ইসলামী শিক্ষা প্রতিফলিত হতে দেখা যায়নি। সেই জন্য বাঙালিদের তারা নিচু চোখে দেখত, যার ফলে বাঙালিরা পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে 1971 সালের 26শে মার্চ বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়। এর ফলে পাকিস্তান রাজনৈতিক, ভৌগোলিক এবং অর্থনৈতিকভাবে আরও দুর্বল হয়ে যায়। এরপর পাকিস্তানে একের পর এক ব্যর্থ নেতৃত্ব দেখতে পাওয়া যায়। পাকিস্তানের অবস্থা আরও খারাপ হয় যখন 1999 সালে পারভেজ মোশাররফ নামে এক লিবারাল ডিক্টেটর ক্ষমতায় আসে। তার আমলে পাকিস্তানের বিদেশ নীতি আরও আমেরিকা ঘেঁষা হয়ে যায়। সন্ত্রাসবাদ দমনের নামে সে পাকিস্তানের মাটি আমেরিকার হাতে তুলে দেয়, যার ফলে বহু সাধারণ পাকিস্তানি জনতা আমেরিকান সৈন্যদের দ্বারা নিহত হয়। অর্থের লোভে মোশাররফ নিজের দেশের লোকদের নির্বিচারে হত্যার অনুমতি দিত আমেরিকান সৈন্যদের। हमारे 80,000 लोग उस जंग में कुर्बान हुए। 3 गुना हमारे फौजी अमेरिका से 3 गुना ज्यादा हमारे फौजी अमेरिका की जंग में कुर्बान हुए। পাকিস্তান জন্মের পর থেকে পাকিস্তানের কোনো নিজস্ব ফরেন পলিসি নেই, যেটা এখনও পর্যন্ত পাকিস্তানের ব্যর্থতার একটি অন্যতম কারণ। পাকিস্তান স্বাধীনতার পর থেকে বিশেষ কোনো অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী দেশ হয়ে ওঠেনি। দেশের মধ্যে রাজনৈতিক অস্থিতিশীলতা, বারবার ক্ষমতার পালাবদল পাকিস্তানকে অর্থনৈতিকভাবে পিছিয়ে দিয়েছে। 2022 সালে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক সংকট এবং বিধ্বংসী বন্যা দেখা দেয়। অর্থনৈতিক দিক থেকে দেশটিতে হাড় ভাঙা মুদ্রাস্ফীতি দেখা যায়। পাকিস্তানের আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এর সঙ্গে সম্পর্ক একটি গভীর কাঠামোগত নির্ভরশীলতার প্রতিফলন, যা পাকিস্তানের ব্যর্থ অর্থনৈতিক ব্যবস্থাকে সবার কাছে স্পষ্ট করে। স্বাধীনতার পর থেকে পাকিস্তান IMF এর কাছ থেকে 24 বার ঋণ নিয়েছে, যা বিশ্বের যে কোনো দেশের মধ্যে সর্বাধিক। যা দেশের অর্থনৈতিক সংকট এবং ব্যর্থ দেশ হিসাবে পাকিস্তান বিশ্বের কাছে পরিচিতি পায়।
পাকিস্তানের প্রায় অর্ধেক মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট অনুযায়ী প্রায় ৪৫% মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। দেশের মধ্যে বেকারত্বের হার বেড়েই চলেছে। IMF এর রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের বেকারত্বের হার 8%। তাছাড়া দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু পাকিস্তানে সাক্ষরতার হার মাত্র 60%, যা ভারত উপমহাদেশের বেশিরভাগ দেশের তুলনায় অনেক কম। তাছাড়া দেশের মধ্যে নারী সাক্ষরতার হার অনেক কম, মাত্র 52%। দেশের অর্থনৈতিক অবনতির জন্য পাকিস্তান বৈজ্ঞানিক গবেষণা টেকনোলজি থেকে দিন দিন পিছিয়ে পড়ছে। গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স, যেটি বিভিন্ন দেশের উদ্ভাবনী দক্ষতা, গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, জ্ঞানভিত্তিক অর্থনীতির মান নির্ধারণ করে, সেখানে পাকিস্তানের স্থান 116 নম্বরে। যাই হোক, পাকিস্তান যদি তাদের জনসম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে পারে, ভালো নেতৃত্ব পায়, দুর্নীতি কমাতে পারে এবং শিক্ষা ব্যবস্থার মান বাড়াতে পারে, তাহলে পাকিস্তান বিশ্বে একটি পাওয়ারফুল দেশ হিসাবে আত্মপ্রকাশ করতে পারে। এ ব্যাপারে আপনাদের মতামত কী? আপনাদের মতামত কমেন্টে শেয়ার করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।